বিকেল গড়িয়ে বেলা ডোবা ডোবা ভাব। কুট্টুসের মালিককে খুঁজতে খুঁজতে আমার ও নীল ভাইয়ার হাল বেহাল অবস্থা। কত বাড়ি বাড়ি ঢুকে ঢুকে অগত্যা জিজ্ঞাসাবাদ করেছি তাদের কোনো ছাগলছানা হারিয়েছে কিনা, বাট না, কাঙ্ক্ষিত হ্যাঁ শব্দটা কারো মুখেই শোনা গেল না। সবাই শুধু নানা করে গেল। কেউ কেউ আবার আমাদেরই উল্টো ঝাড়ি দিয়ে তেতো কথাবার্তা শুনিয়েছে। নীল ভাইয়া তো এদিকে ক্ষেপে ফায়ার, পারলে আমায় খেয়ে ফেলে এমন অবস্থা। ভয়ে ভয়ে চারিদিকের আরও কয়েকটা বাড়ি তল্লাশি চালিয়ে অবশেষে প্রায় মিনিট ৩০ পর পাওয়া গেল কুট্টুসের মালিককে। আমরা এখন সেই লোকটির বাড়ির উঠানে দাঁড়িয়ে। লোকটি বেশ বয়স্ক, চুলদারি সব পাকা। আমার কোলে কুট্টুসকে দেখে উনি এক ঝটকায় খুব খুশি হয়ে গেলেন, ধন্যবাদ দিলেন আমাদের। কিন্তু আমি সেটা না নিয়ে খানিক রেগে সেটে সেটে বললাম, ছোট্ট ছানার খেয়াল রাখতে পারেন না? আমরা ওকে না নিয়ে গেলে ও কত অসুখে ভুগত জানেন? লোকটি চাপা অপরাধ বোধ নিয়ে বলল, কুট্টুসটা নাকি একাই কোন ফাঁকে বাইরে চলে গেছিল, পরে অনেক খুঁজিয়ে ওকে পাইনি। ঝাঁঝালো কণ্ঠে আমি ওনাকে বললাম, এরপর থেকে ওর খেয়াল রাখবেন। লোকটি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। অতপর আমি কুট্টুসের গালে কয়েকটা চুমু দিলাম। শেষবার স্নেহ মাখা হাতে ওর গায়ে হাত বুলিয়ে কোল থেকে নামিয়ে দিলাম। পিচ্চুটাকে আর আদর করতে পারবো না ভেবে খুব খুব মন খারাপ লাগছে। যদি আমি ওকে আমার কাছে রাখতে পারতাম। ওকে ছেড়ে দিতেই ও দৌড়ে মায়ের কাছে গিয়ে লেজ নাচিয়ে নাচিয়ে দুধ খেতে লাগলো। ওর মা বেশি কিছু করলো না, শুধু ওর গা শুকে দিল একবার। হয়তো অবলা প্রাণীদের ভালোবাসা প্রকাশের ধরন এমনই। স্বস্তি লাগছে ছানাটাকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি দেখে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ নীল ভাইয়া, আপনি না থাকলে এই হ্যাপিনেসটা পেতাম না। জবাবে উনিও হাসলেন, কিন্তু কিছু বললেন না। হেঁটে হেঁটে ফিরছি বাইক পার করা সে জায়গার উদ্দেশ্যে। এমন সময় নীল ভাইয়া মাধুর্য ভরা গলায় বললেন, মন খারাপ? আমি মাথা নেড়ে না বলতেই উনি আমার হাত ধরে বসলেন এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। পরন্ত বিকেলে লালাব রোদরশ্মি যখন ওনার ঘাড় গাল ছুঁয়ে দিচ্ছে, তেরসাভাবে ফর্সা শরীরে লালাব রশ্মিটি ঝকঝকে হয়ে ফুটে উঠেছে। কি দারুণ দেখাচ্ছে! সেই সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে আমি অপারগ। তবে এতটুকু বলতে পারি, যে কোনো মেয়ের হার্ট মিস করাতে এরূপ যথেষ্ট। ম্লান হেসে ধীর স্থির কণ্ঠে আমার উদ্দেশ্যে উনি বললেন, তোমার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, মুগ্ধতা, যেটাই বলো না কেন, আস্থা আকাশ ছুঁয়েছে মিসেস নওশিন আহমেদ। আমার পদবি তুমি চাও না, তবু তোমায় আমার পদবিতে আমি জুড়তে চাই, মিশে রাখতে চাই আমার সকল অস্তিত্ব, সকল অধিকারে। যে একটা ছাগল ছানাকে এত ভালোবাসতে পারে, যত্ন নিতে পারে, সে তার প্রিয় মানুষকে, তার বাচ্চাকে কতটা ভালোবাসবে তা আমার ভাবনাতীত। আমার চোখে পৃথিবীর সব সুন্দর তারা, সবাই ভালো, সবার গুরুত্বটা এক। তুমি সবাইকে আপন করতে পারো, মুগ্ধ হতে পারো খুব সাধারণতার মাঝেও। এমন মেয়ে আমি দেখিনি কোথাও, কারো ওপর মুগ্ধ হয়নি কখনো, তুমি ব্যতীতম। একটা প্রশ্ন করি তোমায়, তুমি এত ব্যতিক্রম কেন? খুব সাধারণ হয়েও অসাধারণ কেন? এত ভালো কেন তুমি? আর কতভাবে মুগ্ধ করবে আমায় প্রেম নন্দিনী? আমার চোখ দুটো যে ক্লান্ত তোমার মুগ্ধতা দেখতে দেখতে। সূর্যরশ্মির লালাভ আলোর মতোই লজ্জাভাব ফুটে উঠল তারার চোখে মুখে। বুকে বয়ে গেল এক সমুদ্র ভালো লাগার ঢেউ। কেউ এত সুন্দর করে তার তুচ্ছতাকে মুগ্ধতার আবিরে মুড়িয়ে উপস্থাপন করছে, ভালো লাগা তো আসবেই। নীল ভাইয়ের চকচকে মণিজোড়ার দিকে পলকহীন তাকিয়ে এক কোসা মুগ্ধতা কুড়ালাম আসল ভরে। অভূতপূর্ব কেউ আমার পাগলামিকে সমর্থন করেনি, মুগ্ধ হওয়া তো দূরের কেউ আমার কার্যকলাপ পছন্দ পর্যন্ত করে না, বিরক্ত হয়, ঢঙ্গি তাকমা দেয়, আর সবচেয়ে বেশি তাচ্ছিল্য করে আমার পশুপ্রেমী স্বভাবকে। অথচ উনি আলাদা মানুষটি, কত আলাদা সবার চেয়ে। ওনার চোখে মুখে অবলীলে প্রকাশ পাওয়া মুগ্ধতা মিথ্যে নয়, মিথ্যে হতে পারে না। ওনার কথাগুলো মন থেকে আসছে, এ আমি শতভাগ নিশ্চিত। ওনার প্রতি বিস্মৃত হওয়া ভালো লাগার বহরটা আকাশ ছিল বোধহয়। তাই তো তপ্ত মন বলল, নীল অনেক ভালো, তারা অনেক বেশি ভালো। আকাশে তখন ফুরফুরে নীল সাদা মেঘ ভাসছে। চারিদিকের অন্ধকারাচ্ছন্ন ভাব কাটাতে আলো ফুটতে শুরু করেছে ইতিমধ্যে।
মাঝে মাঝে কাকের বাজখাই গলার ডাক শোনা যাচ্ছে। আধা ঘন্টার মধ্যেই পূর্ব আকাশে সূর্যিমামা উকি দেবে, সকাল ফুটে যাবে পরিপূর্ণভাবে। ফজরের নামাজ শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়ছি। আজ উঠতে দেরি হয়, চুল মোছার অবকাশ পাইনি। মানুষ নাকি অভ্যাসের দাস। কোথাও একটা শুনেছি কোনো অপ্রিয় অভ্যাসে অভ্যস্ত হতে নাকি ২৭ দিন সময় লাগে। অথচ আমি আজ ১ মাস ৮ দিন যাবত ভোরে গোসল করছি, তবু এই ঠান্ডা পানির প্যারা নামক জিনিসটাকে আয়ত্তে আনতে পারিনি এখনও। আদৌ পারবো কিনা সন্দেহ। বিয়ের আগে সপ্তাহে ২-৩ দিন আমার ফজরের নামাজ মিস হয়ে যেত। সে আমিটা এখন ভোর ৪:৩০টায় উঠি, আবার গোসলও করি। আমার মা শুনলে নির্ঘাত আহত হবে। ভেজা চুলে কয়েকটা বাড়ি দিতে দিতেই এক আগন্তুক আকস্মিক আমায় পেছন থেকে চেপে ধরল। ভয় আঁতকে উঠে সরতে চাইলাম, কিন্তু তার বাহুডোর থেকে নিজেকে ছাড়ানো তো গেলই না, বরং হাত জোড়া আরো শক্ত করে আঁকড়ে ধরে মুখ গুজল চুলে। মস্তিষ্ক ধাতস্থ হলে বুঝলাম এটা দ্য গ্রেট নীলভাইয়ের কীর্তি। উনি আমায় আঁকড়ে ধরে মাতাল মাতাল স্বরে বললেন, সকালে শুরুটা যদি তোমার ভেজা চুলের ঝাপটায় ছিটকে আসা জলকণাগুলোর স্পর্শে হয়ে থাকে, তবে সেই অপূর্ব অনুভূতির স্বাদ গ্রহণ করতে রোজ সকালে আমি তোমাকে চাইব। বাকরুদ্ধ হয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম কয়েক প্রহর। ব্রেইন আমায় একখানা প্রশ্ন ছুড়ে বলল, হ্যাঁ রে তারা, লোকটা কি সাহিত্যিক নাকি রে? কোথা থেকে পায় এমন সুন্দর সুন্দর কথা? আই এম তো অবাক। পরক্ষণেই আমার মস্তিষ্ক আরেক প্রশ্ন করে বসল, উনি আমায় সকালেই কেন চায়, বিকেল দুপুর কিংবা রাতে কেন চায় না? ভেরি কনফিউশনিক তো। ভাবতে ভাবতে নীল ভাইয়া জোরে শ্বাস টেনে দ্বিগুণ মাতাল কণ্ঠে বললেন, তোমার চুলের ঘ্রাণ এত মিষ্টি কেন বউ? আমি যে ক্ষণে ক্ষণে উন্মাদ হয়ে যাচ্ছি। কি মাখো তুমি চুলে? তোমার চুলে এত সুন্দর সুবাস কেন? আরে বেটা, একবার বলিস মাতাল মাতাল গন্ধ, আবার বলিস সুগন্ধ। কি বলিস নিজেই ঠিক পাস না। বলি এতই যখন ভাল লাগে, এরকম গন্ধওয়ালা একটা পারফিউম কিনে গায়ে মেখে বসে থাকবি। যত সব। আমাকে আজগুবি ধরা লাগবে না। বলা নেই কওয়া নেই ধুমধাম এসে জড়িয়ে ধরল। অসহ্যকর। আপনি আমাকে ধরেছেন কেন? ছাড়ুন বলছি। তপ্ত কণ্ঠে কথাটা বললাম। ছাড়বো না। আমি আমার বউকে ধরেছি, তাতে তোমার কি? আমায় ছাড়ুন নীল ভাইয়া, আপনাকে আমি বলিনি হুটহাট আমায় টাচ করবেন না। মেক এ ডিস্ট্যান্স, দুহাত দূরে থাকুন। রাগী সুরে কথাটা বললাম। তুমি বললেই দূরে সরবো কেন সর্বনাশী? আবেগের সুরে কথাটা বলল নীল ভাইয়া। আমি থমকালাম, অবাক হলাম, বিস্মিত কণ্ঠে বললাম, কি কি বললেন আপনি? আমি সর্বনাশী? উনি নির্ভীক স্বরে বললেন, তুমি আমার সর্বনাশী প্রাণপ্রিয়সী। শুধু তুমি নাও, তোমার মতো তোমার নামটাও ঘোর সর্বনাশী। আমার জীবনে কত সর্বনাশ ডেকে এনেছো জানো কি? সবেতেই শুধু তোমার হাত। আমি কি এমন করলাম? অনেক কিছু করেছো তুমি। তোমার এই প্রেমবান আমার প্রাণ ধরে টানাটানি করে প্রিয়া, অথচ তুমি তা বোঝো না। কবে বুঝবে তোমার প্রেমিকের আমরণ চাওয়া? নেশা জড়ালো কণ্ঠে কথাটা বললেন উনি। নিজেকে আপনি প্রেমিক দাবি কেন করেন? আমার কোন কালের প্রেমিকা আপনি? তেজি কণ্ঠে কথাটা বললাম। আমি তোমার বহুকালের প্রেমিক তারামণি। তুমি যখন ছোট্ট শিশুকালের, সেই তখন থেকে আমি তোমার প্রেমিক। এক দফা আবারও অবাক হলাম। দফায় দফায় আমার আশ্চর্যতা বেড়ে সীমানা ছাড়িয়ে যাচ্ছে। বিস্মিত গলায় নীল ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লাম, ছোট্ট শিশুকাল থেকে মানে? মানে বোঝো না? আচ্ছা তোমায় মানে বোঝাচ্ছি। সেটা করতে গেলে পাস্টে ঢুকতে হবে যে। 10 বছর 3 মাস আগের ঘটনা। সেদিন ছিল সাদিবের বার্থডে। প্ল্যান ছিল সন্ধ্যায় সব বন্ধুরা মিলে তাকে সারপ্রাইজ দেবে। সেই অনুযায়ী নীল প্ল্যানিংয়ে ব্যস্ত, কিন্তু তখনই নীলের প্ল্যানিংয়ে অ্যাড হলো তারা। বায়না জুড়ে বসলো সেও যাবে সাদিবের বার্থডেতে। সবে 8 বছরে পড়েছে পিসিটা, মাত্র ক্লাস 3-তে পড়ে সে এখন। কলাগাছ ভাইয়ের বার্থডেতে আমি যাব ভাইয়া। এই তুই সাদিবকে কলাগাছ ডাকিস কেন রে? এমনি ভাইয়া ডাকা যায় না? কলাগাছ টলাগাছ কি, ও কি কলা? না, কিন্তু আমার ওইটা ডাকতে ভালো লাগে। আমাকে নিয়ে চলো না প্লিজ। নিয়ে গেলে আমি তোমাকে আমার ক্যাডবেরি চকলেট দেবো, অবুজের মতো। চকলেটের লোভ দেখাচ্ছিস? আমি এসব খাই না, ফট। আত্মা খেও না, তা আমাকে নিয়ে চলো। আমি কেক কাটা দেখবো। আমার খুব ভালো লাগে ওই যে ফ্যানের মতো ওইটা আছে না, ওটা নেব। আবদারি সুরে বললাম। জীবনে কেক কাটা দেখিসনি?
তোর জন্য কেক নিয়ে আসবো। আর পার্টি স্প্রে তুই কি করবি? শোন, ওখানে বড় বড় ভাইয়ারা থাকবে, ওখানে যাওয়াতেই মানা। তোর কলাগাছ ভাইয়া রাগ করবে তুই গেলে। সিরিয়াস ভঙ্গিতে কথাটা বলল নীল ভাইয়া। নীলের এমন সলিম বুঝিয়েও বোঝানো গেল না তারাকে। সে তার আত্মারে অটল, যাবে মানে যাবে। এমনিও এখানে সেখানে যাওয়ার জন্য নীলের পিছু লাগে। ওর কলাগাছ ভাইয়ের বার্থডে শুনেছে, না যাওয়া অবধি তার মনে শান্তি নেই। আমি ভাইয়ের জন্য গিফট কিনছি, একটু নিয়ে চলো না প্লিজ। আমি চুপ করে বসে থাকবো সত্যি। চুপচাপ থাকবি তো? সত্যি করে বল, ছোটাছুটি করবি না? করবো না সত্যি। আচ্ছা নিয়ে যাব, কাল সন্ধ্যায় রেডি থাকিস। থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব ভালো। হইছে, আর পাম দিস না। স্কুলে যা, যাওয়ার সময় হাতের বাম পাশ ধরে যাবি, আর ফেরার সময় ডান পাশ ধরে আসবি। ডান বাম কোনটা মনে আছে? তারা নিজের দুই হাত দেখালো, অতপর কোনটা দিয়ে ভাত খায় সে হাত উঁচিয়ে বলল, এই যে এটা ডান হাত। ডান হাতের ইংলিশ কি বল? লেফট হ্যান্ড নাকি রাইট হ্যান্ড? ব্যাস, মেয়েটা পড়লো এবার কায়দায়। ডান বামের ইংলিশ তো সে কবেই পানিতে গুলে খেয়ে ফেলেছে। প্রায় 4-5 দিন আগে শিখিয়েছিল নীল। ছোট্ট মাথায় অত মনে থাকে নাকি? মনে নেই বললেই নীলকে চৌড়িয়ে মারবে, তাই শুকনো ঢোক গিলে বললাম, আমার দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, স্যার বকবে। বলেই এক দৌড় তার নাগাল পায়কে এখন। পরদিন নীলের কথা মতো তারা রেডি হলো ঠিক সন্ধ্যায়। এক্সাইটমেন্টের চোটে নামাজ আর পড়া হলো না তার। যদিও এখনও নামাজ পড়া শেখেনি, মায়ের দেখা দেখি পড়ে শুধু। তার একটা বেবি পিঙ্ক কালারের ফ্রক ও তার সাথে 3/4 পায়জামা পরেছে। ছোট ছোট চুলে দুটো ক্লিপ লাগানো, মুখে সামান্য পাউডার আর ঠোঁটে লাইট রেড লিপস্টিক শুধু। আর কোনো সাজসজ্জা নেই। ওর মা বেশি সাজুগুজু পছন্দ করেন না, তাই সে সুযোগ তার আর হয় না। বিয়েবাড়ি হোক বা ঈদ, এর চেয়ে বেশি তাকে সাজিয়ে দেয় না মা, আর সেও নিজে সাজতে পারে না ছোট বিধায়। ভাইয়া আমি রেডি। নীল তারাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। শ্যামলার মতো মেয়েটাকে বেবি পিঙ্কে বড্ড বেশি মানাচ্ছে। তোকে সাজিয়ে দিল কে রে? আম্মু। পিচ্ছি মানুষ, তোর সাজতে হবে কেন? লিপস্টিক দিছিস কেন ঠোঁটে? কলাগাছ ভাইয়ার বার্থডেতে আমি সাজবো না? লিপস্টিক ছাড়া তো সাজা যায় না, তাই দিয়ে দিল আম্মু। কেন ভাইয়া, খারাপ লাগছে? নীল এতক্ষণ তারা লাল টুকটুকে চলমান ঠোঁট দুটো দেখছিল, আরও দেখছিল উচ্ছ্বাস ভর্তি কাজল দিঘির মতো চোখ দুটি। পিচ্চিটাকে আজ ভারী অন্যরকম দেখাচ্ছে, তাই কয়েক মিনিটের জন্য নীল হুঁশ হারিয়ে ফেলেছে। তারা শেষ কথায় নীলের হুঁশ ফিরল, নিজেকে স্বাভাবিক করে বলল, না ভালোই লাগছে, চলো যাওয়া যাক। অনেকটা পথ পেরিয়ে সাদিবের বাড়ি পৌঁছালো ওরা। পৌঁছে দেখলো ফ্রেন্ড গ্রুপের সবাই অলরেডি এসে গেছে, আর সাজানো প্রায় কমপ্লিট। সাদিবের বার্থডে সেলিব্রেটের জন্য ওরা নিরিবিলি ফাঁকা জায়গায় ছোট্ট একটা রেস্টুরেন্ট বুক করেছে। খুব একটা চলে না সেটা। অ্যারেঞ্জমেন্ট শেষে সাদিবকে ধরে আনা হলো। প্রথমে বন্ধু মহলের ভালোবাসা দেখে ভালো লাগলেও পরক্ষণে তা অসীম রাগে পরিণত হলো। কথায় আছে না, বন্ধু জাতির আরেক নাম, বলা যায় শয়তান জাতি ও হারামি জাতি। সাদিবের জন্য ওর সব বন্ধুরা 2টা কেক অ্যারেঞ্জ করেছে, একটা কাটার জন্য আর একটাই সাদিবকে চুবানোর জন্য। যেমন ভাবনা তেমন কাজ। সাদিব গিয়ে দাঁড়ানো মাত্র আবির নামের এক বন্ধু ছেলেটার মুখের ওপর কেক ছুঁড়ে মারল সজোরে। এতেই সাদিব সাদা ভূত বনে গেল। ব্যাস, এই ঘটনা ঘটার পরেই আনন্দে চিল্লিয়ে উঠল গোটা হারামির দল। সেখানে উপস্থিত সবার মধ্যে শুধু চিল্লালো না দুজন ব্যক্তি, নীল ও তারা। এ ধরনের ইয়ার্কি নীল একদম পছন্দ করে না, কারণ সে খুব শান্তশিষ্ট এবং সুশৃঙ্খল ছেলে। তাই বন্ধুদের এমন কাজে সেও বিরক্ত হলো, কিন্তু তা প্রকাশ করলো না। ওরা আনন্দ করছে, করুক, তাতে বাগড়া দেওয়া ঠিক নয়, তাই চুপ থাকলো। তারা চুপ করে থাকলো। ওদের দুষ্টুমির লেভেল আর সাদিবের চেহারা দেখে অবাকের বহরে মেয়েটার চোখ দুটো যেন ফুটে বেরিয়ে আসার জোগাড়। তার কলাগাছ ভাইয়াটা চোখের পলকে কিভাবে সাদা ভূত হয়ে গেল তা মেয়েটা মিলাতে পারছে না হিসেব করেও। সাদিবের গোটা মুখ, কপালের চুল আর গলার উপরের অংশ পুরোটাই কেকের ক্রিমে ডুবে আছে। মুখ বলে তার কিছুই নেই এমন দেখাচ্ছে, তাই তারা ফ্যালফ্যাল করে দেখছে সাদিবকে। দুহাত দিয়ে চোখ পরিষ্কার করে রাগী সুরে কিছু একটা বলতে যাবে, তার আগেই পড়লো আরেক হামলা। সাদিবের মাথায় একে একে এসে পড়লো শখানেক ডিম। এটাও সেই শয়তান জাতির কাজ। ছেলেটার মাথাটা ব্যথায় যেন আলুর শেপ নেবে নেবে অবস্থা। ওগি কার্টুনে ওগির মাথায় মার পড়লে যেমন আলু গজায়, তেমনটা সাদিবের হবে হবে ভাব। কমপক্ষে 100খানা ডিম ফেটেছে ওর গায়ে মাথায়।
এটা তো চারটিখানি কথা নয়। মাথায় এত বড় হামলা হলে শুধু আলু কেন, আলুর সাথে মূলা, গাজর, পটল এমন অনেক কিছুই গজাবে নিঃসন্দেহে। সাদিবের এহেন অবস্থা দেখে বন্ধুদের হাসতে হাসতে মরা মরা অবস্থা। চারিদিকে হাসির রোল পড়ে গেছে। তারা তখনও অবাক, ছোট্ট জীবনটায় কখনো দেখেনি বার্থডেতে বার্থডে বয়ের মাথায় কেউ ডিম ফাটায়। মনে মনে ভীষণ আফসোসও করছে, অতগুলো ব্রয়লার মুরগির ডিম নষ্ট করায়। একটা করে ভেজে খেলেও তো কতদিন চলে যেত। ওরা না খাক, ডিমগুলো তারাকে দিয়ে দিত, তারা না হয় ভেজে ভেজে খেয়ে শেষ করে দিত। তাই বলে ডিমগুলো তার কলাগাছ ভাইয়ের মাথায় ফাটাতে হবে? রাগে ক্ষোভে চেঁচিয়ে উঠল সাদিব। মুখ খুলে কিছু অকথ্য গালিগালাজ করতে যাবে তার আগেই নীল বলে উঠল, লেট দেম গো, স্ল্যাং ইউজ করবি না, এখানে তারা প্রেজেন্ট আছে। তারা আছে খেয়াল হতেই নিজের রাগকে সামলালো সাদিব। ছোট মানুষের সামনে গালিগালাজ করা একেবারে অনুচিত কাজ, হাজার হোক সে তারার বড় ভাইয়ের মতো। লিটল স্টার না থাকলে তোদের আজ পিষে ফেলতাম, আই শিওর। বন্ধু মহলের সবাই হাসতে হাসতে ততক্ষণে পেট চেপে বসে পড়েছে। হাসি যেন থামছে না, এদিকে গাল দুটো মানছে না। এতটুকুতে থামলো না হারামির দল। একসাথে সবাই 1 2 3 বলে টেবিলের পায়ের সাথে বেঁধে রাখা দড়ি একটানি খুলে দিল। সঙ্গে সঙ্গে সাদিবের গায়ের ওপর এসে পড়লো 1 বস্তা ময়দা। সেখানে উপস্থিত নীল, তারা, সাদিব, এরা তিনজনই অবাকের ঠেলায় মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে পৌঁছালো। এদিকে শয়তানগুলো হেসে হেসে কুটি কুটি সাদিবকে ময়দার ভূত বানিয়ে ওরা সবাই চিল্লিয়ে হাততালি দিয়ে বলল, হ্যাপি ময়দা দিবস মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। সাদিব গা ছেড়ে আগুন চোখে ওদের দিকে তাকালো। যদিও চোখ দুটো বাদ দিয়ে গোটা শরীরে ময়দার ডিম ও কেকের পাড়দে ঢাকা পড়েছে। সাদিব গর্জে উঠে বন্ধুদের উদ্দেশ্যে বলল, হোয়াট রাবিশ, তোরা কি করলি এটা? সাদিবের গর্জানিতে ভয় পেয়ে গেল পিচ্ছি তারা। ভয়ে নীলের হাত ধরল শক্ত করে। সাদিবকে এর আগে কখনো রাখতে দেখেনি সে। হারামির দলেরা ভয় পাওয়া তো দূর, বরং দ্বিগুণ উৎসাহ পেল। আনন্দে আরও 1 দফা চেঁচে বলল, আমরা এনজয় করলাম ইয়ার, তোমার পয়দা দিবস আর আমাগো শয়তানি দিবস। তোর যা লাগছে মাম্মা, আমরা সব কেরাস খাইছি। দাঁত কেলিয়ে দুষ্টুমি সরে, চোখে মুখে 1 বালতি কৌতূহল পুরে তারা নীলের কানে কানে বলল, ভাইয়া পয়দা দিবস মানে কি, আর কিরাস কি? মৃদু ধমকে নীল জবাবে বলল, তোকে বলেছিলাম না চুপ থাকতে, চুপ করে বসে থাক, একটা কথা না। তারা মুখে আঙ্গুল দিয়ে ভেজে বিড়াল বনে মুখে আঙ্গুল দিল, অর্থাৎ সে একটা কথা আর বলবে না। নীল সাদিবের কাছে যেয়ে পকেট থেকে রুমাল বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছিস? ইচ্ছে করছে শালাগুলোকে কেটে কেটে কুটি করি। স্টার না থাকলে ওদের বরাত আজ খারাপ ছিল, জোর বাসা বেঁচে গেছে। ওদের এখন ছেড়ে দে, সময় তো যায়নি বজ্জাতগুলোকে শাস্তা করার। এখন ফ্রেশ হয়ে যা, কেক কাটতে হবে। কাটবো না ওদের কেক আমি। সাদিবের কথা শুনতে পেল সবাই। এক পত্তন হেসে দিয়ে বলল, কেন কাটবা না মামা, এত টাকা দিয়ে কেক কিনছি আর তুমি কাটবা না? ভয় নাই, আগেরটার চেয়ে ছোট এইটা। কাল স্কুল আয়, তোদের ন্যাংটা করে পিটাবো শালারা। এই কথায় সবকটা হে হে করে হেসে ওঠে। 1 মাস আমাকেও হারকেন লাগাই খুঁজলেও পাবা না শোনা, প্যারা নাই সিল। সাদিব চাপা রাগ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করছে, আবার খুলছে। মন থেকে সান্ত্বনা দিয়ে বলছে, তারা গেলে সবকটা ন্যাংটা পিক ফেসবুকে ভাইরাল করে দিস। এখন একটু শান্ত থাক। বাঘ শান্ত থেকে হরিণ শিকার করে, আর তুই এই শয়তানদের শিকার করবি। যতটা সম্ভব নিজেকে পরিষ্কার করে কেক কাটার আসর উপস্থিত হলো। ডিমের আষ্টে গন্ধে বমি পাচ্ছে জাস্ট। কেক কাটার আগে সাদিবকে সবাই গিফট দিল। নীল সাদিবকে একটা ওয়াচ ও ওয়ালেট দিল। তবে বাকিদেরটাকে গিফট বলা যায় কিনা ভেবে পেল না সাদিব। বন্ধু মহলের কেউ ওকে বদনা দিয়েছে, কেউ বা সিগারেটের প্যাকেট। এছাড়াও ছিল শেভিং রেজার, আন্ডারওয়্যার, স্যান্ডো গেঞ্জি, চিরুনি আর মারাত্মক একটা প্যাকেট করা জিনিস। এটা বলা যাবে না। ওদের গিফট সমূহ দেখে সাদিবের মাথা চক্কর দিল। এগুলো কি গিফট নাকি অন্য কিছু? এসব কি কাউকে গিফট করার যোগ্য আদৌ? জিনিসগুলো দেখে নীলও খেপে গেল ভীষণ। বেশি খেপলো ওই প্যাকেটটা দেখে। সৌহার্যের কান টেনে ধরল সে। বাস খাই গলায় বলল, এটা কি দিলি রে তুই? পোর্কের বাচ্চা, এগুলো কি? সৌহার্য দাঁত কেলিয়ে বলল, রাগ করিস কেন, ওটা কত কাজের জিনিস জানিস না, সবচেয়ে ভালো ব্র্যান্ডের। বলার আগে নীল ওর মুখ চেপে ধরল। কাঠ গলায় বলল, আজে বাজে কথা একটাও মুখ দিয়ে বাহির করবি তো দাঁত ভেঙে পড়বে। পিছিয়ে আছে। সৌহার্য চুপ হলো ভদ্রতার খাতিরে।
সাদীপকে কেক কাটার কথা বলা হলে সে রাগ করে কাটবে না বলে দিল। সবাই অনেক করে বললেও রাজি করানো গেল না সাদীপকে। এদিকে মোম অর্ধেক পুড়ে শেষ। সাদীপের বয়স অনুযায়ী 16টা মোমবাতি লাগানো হয়েছে। বন্ধুরা আবারও সাদীপকে অনুরোধ করলে সাদীপ বলল, আমি কাটবো না তোদের কেক। মুড খারাপ করে দিছিস তো না? আমার হয়ে স্টার কেক কাটুক। লিটল স্টার, এখানে আসো, তারার উদ্দেশ্যে। তারা চুপটি করে গিয়ে সাদীপের পাশে দাঁড়ালো। এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে বড় ভাইয়েদের কীর্তি দেখছিল সে। সাদীপ তারার হাতে ছুরি তুলে দিয়ে বলল, কেক কাটতে। পিচ্চিটা একটু নার্ভাস হলো এতে। কখনো সে কেক কাটেনি একা, এতগুলো ভাইয়াদের সামনে তো আরও না, যদি ওরা কোনোভাবে হাসে। আমি কাটতে পারি না যে। আর এটা আবার পারা লাগে? চাক্কু ধরে কুসকুস করে ইচ্ছে মতো কেটে ফেলো স্টার। সাদীপের কথায় সাহস জুটল তারার বুকে। কাপা কাপা হাতে চাকু তুলে নিয়ে মোমবাতিতে ফু দিয়ে গোটা কেকের ওপর ক্রস চিহ্নের মতো করে কাটলো প্রথমে। তারপর সেই চিহ্নকে আবার 2 ভাগ করলো। ফলে কেকটার বড় বড় 6 টুকরো হলো, ঠিক যেমন পিৎজা কাটা হয়। তারার কাটার স্টাইল দেখে সবাই মুখ টিপে নিঃশব্দে হাসলো, কারণ সাদীপ আগে থেকেই বারণ করেছে ওদের। কেক কাটা শেষে তারা নিজে ওর কলাগাছ ভাইয়াকে খাইয়ে দিল এবং গালে কেক মাখালো। সাদীপ তাদের রাগ করলো না, বরং ঠোঁট এলিয়ে হাসলো। তারা সাদীপকে পেন্সিল, রেইনবো শেপ রাবার, একটা জেল পেন আর একটা কিউট বার্থডে কার্ড গিফট দিল। ছোট মানুষ, এর চেয়ে বেশি আর কী বা দিতে পারে? খুব সামান্য হলেও সাদীপের খুব ভালো লাগলো সেগুলো। পিসিটের কিউট গিফট বলে কথা, ওর বার্থডের শ্রেষ্ঠ গিফট। কেক কাটা শেষে সোহানের হাতের দিকে ইশারা করে আবদারের সুরে সাদীপকে বলল, ওটা নেব? নীল তৎক্ষণাৎ ধমক দিতেই বাদ সাধল সাদীপ। সোহানের থেকে পার্টি স্প্রে নিয়ে তারাকে দিল। তারা এতেই যেন আকাশের চাঁদ হাতে পেল। অতঃপর সাদীপ তাকে কেক খাইয়ে দিয়ে গোটা কেক সহ বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসিয়ে দিল কোনার টেবিলে। তারা ভীষণ কিউট, তাই ছেলেটার ফেভারিট এই পিচ্চিটা। তারাকে এক কোণে বসিয়ে দিয়ে হারামি দলের উপর ঝাঁপিয়ে পড়ল সাদীপ। এবার আর তাদের নিস্তার নেই। নীলদের ঘাটল না, মনোযোগ দিয়ে তারার খাওয়া দেখছে সে। ছোট মানুষ কাকে বলে তার জলজান্ত উদাহরণ এই মেয়েটা। খেতে খেতে মুখ সহ নাকে মাখিয়ে ফেলেছে, লিপস্টিকের সিটি ফোটার চিহ্ন নেই। খেয়ে ফেলেছে সব। এত মন দিয়ে তারা খাচ্ছে যে দেখে মনে হচ্ছে দুনিয়াতে সে আর তার খাবার ব্যতীত কিচ্ছু নেই। নীলের মনে কোথাও একটা সুপ্ত ভালো লাগার জন্ম নিল হঠাৎ। মনে হলো এই পিচ্চিটা ওর বউ হলে বেশ হতো। কৌতূহল ভরা চোখ দুটি, শুকনো গাল দুটি, পাতলা ঠোঁট দুটি যদি তার হতো তবে বেশ হতো। সারা জীবন শাসনে রাখতো, কখনো আবার খুব আদর করত, তাহলে বেশ হতো। কিশোর মনে হঠাৎ তার প্রতি ভালো লাগা জন্ম নিল। হঠাৎ? না না না, হঠাৎ বলা যায় না। তারাকে সে আগে থেকেই পছন্দ করে। সবসময় ওকে বকতো, ধমকাতো, শাসন করতে। ভালো লাগে নীলের, যে ভালো লাগা আর কারোর প্রতি আসে না, তার প্রতি ও খুব কেয়ারিং, যে অন্য কারোর প্রতি নয়। পিচ্চিটাকে তার খুব আপন মনে হয়। ভালো লাগা তো আগে থেকেই ছিল, শুধু সেদিন তা তীব্র ভালো লাগার রূপ নিল। একটু থেকে একটু বেশি করে নাড়া দিল অনুভূতির দোলা। ব্যাস, তাই জীবনসঙ্গিনী হিসেবে অবুজ পিসিটাকে চেল নীল। সেদিন থেকে অল্প অল্প করে কল্পনা বাঁধল মনে, একটু একটু করে পড়ল প্রেমে। এভাবে জড়িয়ে গেল তারামণি নীলের অস্তিত্বে সর্বসমন্বয়ে। সেদিন থেকেই তোমায় আমার ভীষণ ভালো লাগে তারামণি। কিশোর মন সেদিন থেকে এত অসভ্য হলো যে যৌবনে এসেও সভ্য করতে পারলাম না তাকে। এরপর থেকে প্রায় তোমায় দেখতাম, মুগ্ধ হতাম, আরও বেশি বেশি আপন ভাবতাম। এই ভেবে ভেবে কবে যে ভয়ঙ্কর প্রেম রোগে আক্রান্ত হলাম নিজেও জানি না। আমার সভ্য চোখ প্রথম অসভ্য হয়েছিল তোমায় দেখে। একবার তাকিয়েও বহুবার তাকাতাম তোমার মুখে। ভদ্র মন আমার অভদ্র হয়ে গেল তোমায় ভেবে। করতো করুণ আবদার তোমায় পেতে ভীষণ অসভ্য হয়েছিল। নিজেকে ওনার বাহুডোর থেকে ছাড়িয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম ওনার হাস্যোজ্জ্বল মুখের দিকে। যা শুনলাম তা বিশ্বাস করতে পারল না কান, মন, মস্তিষ্ক। তাতে ষষ্ঠ ইন্দ্রিয়ের সকল কাজ বন্ধ হলো। কিছু বলার অবকাশ রইল না আমার, কিছু ভাবারও না। রোবটের মতো ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। আচ্ছা, মাথাটা এমন ভোতা ভোতা কেন লাগছে? ঘড়িতে কত বাজে জানি না, হয়তো ভর দুপুর, তাই তো সূর্যি মামা দানবের রূপ ধারণ করছে। এত প্রখর উত্তপ্ত রশ্মি ভূপৃষ্ঠে ছড়াচ্ছে যে মনে হচ্ছে এই বুঝি ভস্য হবে সব। সূর্যি মামা আমাকেও ভীষণ তেজ দেখাচ্ছে। এমনিও আমার গায়ের রং চাপা, এই সূর্যের তেজস্বী রশ্মিতে
পুরে বোধহয় উগান্ডাদের মতো হয়ে যাব। সূর্যিকে কি সুন্দর মামা ডাকছি, এরপরেও সে আমায় ভাগ্নি মানতে নারাজ। তার পাতানো ভাগ্নি যে রোদে পুড়ে কয়লা হয়ে গেল সেদিকে তার খেয়ালই নেই। গরমের চোটে সারা মুখে ঘাম ঝরছে, বেশি জমেছে কপালে, নাকে ও ঠোঁটের নিচে। প্রায় 25 মিনিট যাবত লাফিয়ে লাফিয়ে পেঁপের একটা ডাল দিয়ে বাড়ি মেরে মেরে লেবু পড়ার চেষ্টা চালাচ্ছি। মামনির প্রেশার ফল করছে, তাই লেবু শরবত খেতে চাওয়ায় আমি বাগানে পাড়তে এসেছি, কিন্তু কিছুতেই সফল হচ্ছি না। এই মুহূর্তে অনেকের ওপর আমার রাগ হচ্ছে। নাম্বার 1, সূর্য। আর একটু কম রোদ ছাড়ালে কি এমন হতো তার? নাম্বার 2, লেবু গাছ। গাছটা আর একটু খাটো হলে কি তার জাত যেত? অত বড় হতে কে বলেছে এটাকে? নাম্বার 3, আমার আম্মু। আম্মুর ওপর রাগ অভিমান দুটোই হচ্ছে এখন। ছোটোকালে কেন আমায় কমপ্লেন খাওয়ালো না? খাওয়ালে অন্তত আরও 2 ইঞ্চি হাইট গ্রোথ আসতো, আর একটু লম্বা হতাম। আরও লম্বা হলে লেবু পড়ার জন্য আমায় এমন লাফাং ঝাপাং করতে হতো না। উফ, কি গরম রে বাবা! ইতিমধ্যে হাফ সেদ্ধ হয়ে গেছি। বিরক্তি লাগছে, ভীষণ বিরক্তি। পেঁপের ডাল হাত থেকে ফেলে দিয়ে খালি হাতেই ছেঁড়ার চেষ্টা করলাম একটা বাতাবি লেবু। লেবু তো পেলামই না, বরং লেবুর কাঁটা ফুটে ছুলে গেল হাত। আমি থামলাম। কাঁটা বেঁধা জায়গায় জ্বলছে। সামান্য থুতু দিয়ে জায়গাটা ভিজিয়ে খুঁজে খুঁজে ঢিল করালাম কয়েকটা। ছাড়তে গিয়ে বুঝলাম আমি সত্যিকারের একটা অধম, অকাজের ঢেকি। হাতের নিশানা বলে আমার কিছু নেই। মারি একদিকে আর যায় আরেকদিকে। হতাশ হয়ে ওড়নার আঁচল দিয়ে কপাল মুছলাম। এভাবে কি আদৌ হবে? এমন সময় চিরচেনা পুরুষালী ভরাট কণ্ঠধ্বনি শুনে একটুখানি আশা জুটল মনে। ভাবি বলল, তুমি লেবু নামাতে এসেছো? এখনো হয়নি তোমার? না, হয়নি। আর সারাদিন হবে কিনা সন্দেহ। গাছটা আমার চেয়ে অনেক উঁচু। আচ্ছা, আমি দেখছি। ওয়েট এ মোমেন্ট। নীল ভাই যতটা সম্ভব হাত উঁচিয়ে লেবু ছেড়ার চেষ্টা করলো, কিন্তু ওনার হাত অল্পের জন্য পৌঁছালো না। একটা লাঠি নিয়ে আসো, এভাবে হচ্ছে না। লাঠি থাকলে এতক্ষণ এখানে লাফিয়ে লাফিয়ে ঘাম ঝরাতাম না, বুঝছেন? এত বড় শরীর রেখে কী লাভ? সামান্য একটা লেবু পড়তে পারেন না? আপনার জায়গায় আমি হলে এতক্ষণ রেল লাইনে বডি দিতাম, মাথা দিতাম না। ওই যে একটা গান আছে না, আমার বউ বলেছে মরতে আমায়, জীবন রাখতে পারবো না, রেল লাইনে বডি দেবো, মাথা দেব না। কৌতুকে সুরে বললাম। নীল ভাইয়া খ্যাঁকশিয়ালের মতো গলা খাকারি দিয়ে রাগী সুরে বললেন, স্টপ রাবিশ। আমায় পিঞ্চ করছো? তুমি নিজে পারছো একটা লেবু তুলতে? নিজে যা পারো না তা নিয়ে অন্যকে খোঁচে মারা সাজে না। আমি ফুঁসে উঠে বললাম, নিজের সাইজ দেখুন আর আমারটা দেখুন। আপনার সমান হাইট হলে এতক্ষণ একটার জায়গায় 20টা পেরে দেখাতাম। উনি ভাটিয়াল সুরে বললেন, ও রিয়েলি? ইয়া। হানাহুটো নীল ভাই এমন এক কাজ করে বসলো যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। হুট করে উনি আমার হাঁটু বরাবর উঁচু করে ধরে লম্বাভাবে কোলে তুলে নিলেন। ভয়ের চোটে গলা ফাটিয়ে চিল্লানি দিলাম একটা, মরে যাব, মরে যাব, পড়ে যাব। নীল ভাইয়া প্লিজ নামান, আমার ভয় লাগছে। পড়বে না, মরবেও না। এই যে উঁচু করে ধরলাম, এখন তোমার হাইট আমার চেয়েও বেশি। 20টা লেবু এখন তুলবে তুমি, না হলে ফেলে দেব। আপনি আমার সাথে এমনটা করতে পারেন না ভাইয়া, আমার ভয় লাগছে, গা কাঁপছে। এই অবস্থায় 20টা তো দূর, একটাও তুলতে পারবো না। কেন কেন? একটু আগে তো খুব ফটর ফটর করছিলে, এই করতে সেই করতে। এখন ভেসে বিড়াল হলে কেন শুনি? আমি অত শত জানি না। লেবু তুলবে নাকি ফেলে দেব? বদলা নিচ্ছেন আমার ওপর? তবে এভাবে কাঁদো কাঁদো হয়ে বললাম, ইয়া, ইউ ক্যান থিঙ্ক সো, ডু ফাস্ট। আমার কিন্তু হাত ব্যথা করছে, কখন জানি ফেলে দেবো নিজেও জানি না। বড় বড় ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে কয়েকটা লেবু তুললাম। গোটা শরীর কাঁপছে। উঁচুতে আমি উঠতে পারি না, উঁচুতে আমার ফোবিয়া আছে। নীল ভাই এভাবে আমার ওপর রিভেঞ্জ নেবে ভাবতেও পারিনি। আগে জানলে খোঁচে মেরে কথা বলতাম না। কাঁপতে কাঁপতে দুহাত ভর্তি লেবু ছিঁড়ে বললাম, আমার হাতে আর আটছে না, এই কটাতে হবে, এখন নামান। নো সুইট হার্ট, 20টা মানে 20টা। এগুলো মাটিতে ফেলে আবার ছেড়ো। আমার মাথা বিগড়ে গেল তৎক্ষণাৎ। ভীতু মন বিদ্রোহী হয়ে উঠল। মস্তিষ্ক আমার শিখিয়ে কিছু কটু কথা স্বপনাকে মেনশন করে। আবাল শালা, 20টা লেবু কি মাথায় দিয়ে বসে থাকবে? কাজ কাম নাই, তুই খালি আমার পিন্ডিতে লাগিস। তোর ভালো হবে না দেখিস। এই মাসুম মেয়েটার ইনোসেন্ট রুহুর বদদোয়াতে ভস্য হয়ে যাবে একদিন। হনুমান, উগান্ডার প্রাণী, ধলা বিড়াল, মিকি মাউস, ককরোচ, পৃথিবীর সব প্রাণীর নাম তোকে মেনশন করলাম। ও মাই গুডনেস, এ আমি কি দেখছি? সায়রা ভাবের গলা পেয়ে আমি নিচে তাকালাম। খুশি খুশি চোখ মুখ করে দাঁড়িয়ে আমাদের দেখছে ভাবি। খুশির চোটে
কুসকুসে মণিজোড়া চিকচিক করছে। ওনাকে বলো না ভাবি আমায় নামাতে। তুমি এটা কি করছো দেবরজি? বাগানেও বুঝি রোমান্সের পিরিয়ড চলছে? রোমান্স না ভাবি, এ মেয়ে আমাকে খোঁচে মেরে বলেছে ও নাকি আমার চেয়ে বেশি লেবু তুলতে পারে, তাই ওকে দিয়ে আমি লেবুই তুলাচ্ছি। আজ আমরা সবাই লেবু পার্টি করবো ভাবি। মোটেও না ভাবি, আমি কিচ্ছু করিনি, আমাকে প্লিজ নামাতে বলো। আমি অযথা কাবাবে হাড্ডি কেন হব? এই স্পেশাল মুহূর্তকে ক্যাপচার করা উচিত। দুজন এদিকে তাকাও দেখি, স্মাইল প্লিজ। অবাক হয়ে তাকালাম সেরা ভাবির দিকে। ভাবি ফোন দিয়ে আমাদের ছবি তুলছে, এটা তার কাছে স্পেশাল মোমেন্ট। আল্লাহ গো। আমি যাই দেবরজি, ইউ গাইস ক্যারি অন। প্রসন্ন হাসি রেখা টেনে ভাবি আমায় ফেলে চলে গেল। ও যেতেই আমার অসহায়তা ট্রিপল হয়ে মাথা চারা দিল। আমি অনেকগুলো ছিঁড়েছি, এবার তো ছেড়ে দিন। 20টা হয়নি এখনো, গুনে গুনে 20টা তুলবে, দেন ছাড়া পাবে। ডু ফাস্ট। এত বিষ না করে শালা তুই বিষ খেয়ে মরে যা, তাহলে আমিও একটু শান্তি পাই। ওনার কথা মতো 20টা লেবু তোলার পর উনি আমায় নামালেন। মাটিতে পা পড়ে যেন ধরে প্রাণ ফিরে এলো। বাপরে, এতক্ষণ জানটা আমার নীল ভাইয়ার হাতের মুঠোই ছিল। লেবুগুলো কুড়িয়ে রুমে আসো, 20টা কাউন্ট করে আনবা, আন্ডারস্ট্যান্ড? ডেভিলটার বাঁকা হাসিতে গায়ে আগুন লেগে গেল। ইচ্ছে করছে ব্যাটার গলা টিপে দেই, রাক্ষসটার লগে আর জীবনেও কথা কব না।